This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বক্তব্যটা শুনলেন? শুনছিলাম, এর মধ্যে অনেকগুলো ভালো পয়েন্ট রয়েছে এবং আমি খুব অবাক হব যদি তৃণমূল কংগ্রেসের কেউ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যকে হাতিয়ার না করেন। তবে এটাও সত্যি যে তৃণমূলের কেউই আগ বাড়িয়ে এখন অবধি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে কিচ্ছু বলেননি, আর কেউ কিন্তু কিচ্ছু না, অভিষেক বন্দ্যোপাধ্যায় না। আসলে খেলাটা বেশ কঠিন, তো প্রতিপক্ষ জম্পেশ, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই খেলছেন। মোদি আজ বলার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই পাল্টা বলবেন, তবে কয়েকদিন পর তিনি হয়তো পুরো বিষয়টা সব দেখে শুনে বুঝে তারপর বলবেন, চটজলদি কিছু বলবেন না। খুব মন দিয়ে খেয়াল করুন, এবার কয়েকটা কথা বলবো, এগুলো আমরা নিজেদের থেকে কিছু বলছি না, দুই নেতা নেত্রী যা বলছেন সেটাকেই নেড়ে চেড়ে দেখার চেষ্টা করছি। কারণ ওই বললাম, এখন তো লড়াইটা এই দুজনের মধ্যে, খেলছেন যা এই দুজন খেলছেন, এবার কী নিয়ে খেলছেন, কিভাবে খেলছেন, সেটা আগুন কি না সেটা একটু নেড়ে চেড়ে দেখার চেষ্টা করছি। দেখুন, মোদি অভিযোগ করেছেন সংখ্যালঘু ভোট ব্যাংককে বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে নিশানা করেছেন। যদি সত্যি বার্তা দেওয়াটাই যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হয়, তাহলে কোন বার্তাটা চারিদিকে ছড়িয়ে গেল, কিভাবে গেল? মোদি আজ বললেন যে রামকৃষ্ণ মিশন তার জীবন গড়ে দিয়েছে। এবার তৃণমূল বলতে পারে, দেখেছো রামকৃষ্ণ মিশন মোদিকে তার মানে তৈরি করেছে। উনি সহজে তো তৈরি হয়নি, বাংলার অবদান আছে মোদি তৈরি হওয়ার পেছনে। মোদি বললেন রামকৃষ্ণ মিশনের সঙ্গে তার নিবিড় যোগ, নিবিড় সম্পর্ক, সেটা অবশ্যই ব্যক্তিগত সম্পর্ক, আধ্যাত্মিক আশ্রয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো অলরেডি অভিযোগ করেছেন রামকৃষ্ণ মিশনের কারো কারো সঙ্গে বিজেপির যোগাযোগ আছে। মোদি কি সেই যোগাযোগের যে অভিযোগটা সেটাকেই কোথাও গিয়ে মান্যতা দিয়ে ফেললেন? মোদি বলেছেন সময় পেলেই তিনি রামকৃষ্ণ মিশনে যান, ওই সন্ন্যাসীদের মধ্যে রাত্রিবাস করেন। আর যেহেতু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া বসন পড়েন, তাই কি গৈরিক মিশনের সঙ্গে গৈরিক রাজনীতি, যেটা মানে গেরুয়া রাজনীতি আর গেরুয়া মিশন, দুটোকে মিলিয়ে দেওয়ার একটা সুযোগ পেয়ে গেল তৃণমূল। কিন্তু সমস্যা কী জানেন, এটা ওই রান্নায় না লবণ দেওয়ার মতো বিষয়। অল্প দিলে স্বাদ ঠিক আছে, মানে যদি যথাযথ পরিমাণে পড়ে, কিন্তু একটু কম পড়লে আলুনি, আর যদি একটু বেশি পড়ে যায় তাহলে নুন পোড়া। মমতা বন্দ্যোপাধ্যায় পাকা রাঁধুনির মতোই মঞ্চে দাঁড়িয়ে ওই ইস্যুর খিচুড়িতে খুন্তি নেড়েছেন। রান্নাটা কঠিন বলেই সম্ভবত একদম নিজেই দায়িত্বটা নিয়েছেন, অন্য কাউকে দেননি। ওই বাঁকুড়ার সভায় রামকৃষ্ণ মিশন সম্পর্কে পরিষ্কার বলেছেন যে তার কোনো বিরূপ মনোভাব নেই, বরং উল্টো প্রশ্ন তুলেছেন মোদি কবার জয়রামবাটি আর কামারপুকুরে এসেছেন। অর্থাৎ যা বক্তব্য আগের, সেই বক্তব্যের মধ্যে জাস্ট একটু রাজনৈতিক টুইস্ট এনেছে। মনে রাখবেন, নরেন্দ্র মোদী এই লোকটি মানে মানুষটি, আমি কি বলেছিলাম, জয়রামবাটি তো সারদা মায়ের জন্মস্থান। আমি একবার নয় হাজারবার এসেছি, আপনি কবার গেছেন? ইলেকশনের সময় ভোট দেখানো, লোক দেখানো, টাকা দিয়ে আমি দেখছি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ধোসা খাওয়াচ্ছে, রাস্তায় ধোকলা, ওই সমস্ত দোকানগুলো বলে না, ওই সমস্ত যখন যা বলেছিলাম সব করে দিয়েছি। আমি রামকৃষ্ণ মিশনের বিরুদ্ধে নই, কেন একটা ইনস্টিটিউশনের বিরুদ্ধে হব? আর আমি অসম্মানী বা কেন করব? আমি তো কয়েকদিন আগেও মহারাজ অসুস্থ ছিলেন, তাকে দেখতে গিয়েছিলাম, সেটা নয়। আমি বলেছি দু একজনের কথা। মোদি বললেন তিনি বেলুড় মঠে বহুবার গেছেন, সন্ন্যাসীদের মধ্যে থেকেছেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন যে জয়রামবাটি কামারপুকুরে কতবার এসেছেন? কি মনে হচ্ছে মোদি বেলুড় মঠের প্রসঙ্গ তোলার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় জয়রামবাটির কথা জিজ্ঞেস করেছেন? আসলে কিন্তু তার ঠিক উল্টোটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঁকুড়ার সভা আগে হয়েছে, মোদির ঝাড়গ্রামের সভা পরে হয়েছে। তাহলে তৃণমূল নেত্রী কি আগের থেকেই বুঝতে পেরে গেছিলেন যে মোদি বেলুড় মঠে থাকার সময় ওই সেই কথাগুলো, সন্ন্যাসীদের মধ্যে কীভাবে তিনি সময় কাটিয়েছেন, কীভাবে তার আধ্যাত্মিক যোগ ঘটেছে,
এই কথাগুলো নিঘাত বলবেন, সেই জন্যেই কি তিনি আগে ভাগে এই প্রসঙ্গটা তুলে পাল্টা একটা প্রশ্ন ছুড়ে দিলেন। এবার দেখুন, এটা দেখে কেউ কেউ আপনারা বলতে পারেন এ তো পুরো ওই সাপের হাঁচি বেঁধে চেনের মতো ব্যাপার হয়ে গেল। আর যদি এটাকে রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে দেখেন, মানে ধরুন কোনো ওই বামপন্থী নেতারা তারা যদি দেখেন তারা ফের একবার নিশ্চয়ই সেটিংয়ের অভিযোগ তুলবেন। দেখেছো কি আন্ডারস্ট্যান্ডিং, কি বলতে পারেন সেটা আগের থেকে বুঝে ফেলছেন। আমরা শুধু দেখছি আর ভাবছি, জানেন তো, কিছু কিছু বিষয়, যে বিষয়গুলো সম্পূর্ণ হয়তো ব্যক্তিগত ইচ্ছে অনিচ্ছে সুযোগ সুবিধে অনেক কিছুর ওপর নির্ভর করে। ছেলে মানুষই না এরকম কম্পিটিশানগুলো, তুমি কতবার গেছো, আমি এতবার গেছি, তুমি ওখানে গেছো, আমি এখানে গেছি, এগুলো আজকাল রাজনৈতিক ইস্যু। মানে এগুলো দেখে আবার এটা ভেবে বসবেন না যে রাজনীতিতে কি ইস্যু কম পড়েছে, মানে একদম পুরো জায়গাটায় খরা চলছে নাকি, ইস্যুর খরা, মানে রাজনৈতিক বক্তব্যের খরাই কি চলছে? সব আছে, নিশ্চিন্তে থাকুন, যথাযথভাবে সব আছে। কিন্তু আসলে রাজনীতিকরা অত্যন্ত সচেতনভাবে আসল রাজনৈতিক ইস্যুগুলোকে এড়িয়ে চলছেন। কারণ সেগুলোকে যদি আপনারা ধরতে যান তাহলে তো আবার অনেক কিছু প্রশ্ন উঠে যাবে এবং অনেক কিছু করার দায়িত্ব সব এসে বর্তাবে। সেটা তো হতে পারে না। দেখুন, এটাও তো আপনাদের মাথায় আসতে হবে যে এই গোটা ব্যাপারটা যদি সেই জায়গার থেকে রাজনৈতিক যে জিনিসগুলো, যেগুলোর জন্য রাজনীতি, সেই বিষয়গুলোকে এড়িয়ে যান, তাহলে পড়ে রইল কী নিয়ে এরা খেলাধুলো করছেন? যেটা ছেলে মানুষই বলছেন, ছেলে মানুষই বললে কী নিয়ে করছেন? খুব সিম্পল ব্যাপার, ভোট নিয়ে, নির্বাচন নিয়ে। ভোটের রাজনীতিটাই এখন আসল রাজনীতি। আপনার আমার জন্য যে রাজনীতি, আপনার আমাকে ভালো রাখার জন্য যে রাজনীতি, সেটা তো এখন ব্যাক স্টেজে রয়েছে, পেছনের সিটে খুঁজে পাবেন না। দেখুন, আপনাদের সামনে একটু বলি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করতে শুরু করলেন, অনেকেই বলছেন হঠাৎ এইটা নিয়ে কেন পড়লেন, কেন এদের আক্রমণ করার দরকার ছিল, এরা তো সাথে পাচ্ছে কিছুতে নেই। নরেন্দ্র মোদী এই মাঝখানে চান্স পেয়ে গেলেন। তিনি তো অভিযোগ করেছেন যে সংখ্যালঘু ভোট ব্যাংককে বার্তা দিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণটা সানিয়েছেন। এবার গোটা ব্যাপারটার মধ্যে রাজনীতি বা ভোটের রাজনীতি কতটা আছে সেটা আপনাদের সামনে একটুখানি খোলসা করি। যদি রাজ্যের নির্বাচনী মানচিত্রের দিকে নজর রাখেন তাহলে দেখবেন শেষ 3 দফায় বেশ কয়েকটা আসনে সংখ্যালঘু ভোট যথেষ্ট পরিমাণে আছে। সেই সংখ্যালঘু ভোটই ফ্যাক্টর হতে চলেছে, হয়তো কাকতালীয়। তবে এটা সত্যি যে নদিয়ার ভোট মিটে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় 3 প্রতিষ্ঠানের নাম মুখে এনেছেন। চতুর্থ দফার ভোটের আগে ওই ইসকনের নামটা যদি তিনি নিতেন তাহলে কিন্তু কৃষ্ণনগর আর রানাঘাটে তার প্রভাব পড়লেও পড়তে পারত। এবার ধরুন, তিনি যদি সত্যিই ওই সংখ্যালঘু সমাজকে বার্তা দিতে এই 3 প্রতিষ্ঠানের নাম নিয়ে থাকেন, তার মানে এটা কি? হঠাৎ তাদের এই রকম একদম শেষ বেলায় এসে এরকম জরুরি বার্তা দেওয়ার দরকার কেন পড়ল? তাহলে কি সংখ্যালঘু সমাজ আর আগের মতো তার পাশে নেই, তৃণমূলের পাশে নেই, এটা কোথাও গিয়ে বুঝতে পেরেছেন? তাদের ভোটটাকে কনসলিডেট করার দরকার পড়েছিল, ভোট বাক্সে একসঙ্গে নিয়েছে জড়ো করার দরকার পড়েছিল। দেখুন, সাগরদিঘি উপনির্বাচনে এই বিষয়টার একটা ঝলক কিন্তু দেখা গেছে। সংখ্যালঘু সমাজের সামনে না আসলে এখন অনেক অপশান। আইএসএফের নওশাদ সিদ্দিকী রয়েছেন, বামেরা সক্রিয়তা দেখাচ্ছেন, এবার কংগ্রেস, তারাও তো কোথাও না কোথাও সর্বভারতীয় স্তরে এই তৃণমূলেরই সঙ্গী। ফলে কোথাও গিয়ে বিভ্রান্তি বা নির্দিষ্ট কোনো চিন্তাভাবনা যেটাই হোক না কেন, ভোটটা তো ভাগ হয়ে যেতে পারে, বিভিন্ন লোক বিভিন্ন লোককে দিতে পারে। তাহলে আর যাই থাক, ওই সংখ্যালঘু ভোট একজোট হয়ে তৃণমূলের বাক্সে পড়ার জায়গাটারই একটা সংশয় তো তৈরি হতেই পারে। দ্বিতীয় দফার ভোট হয়ে যাওয়ার পরেই কিন্তু বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দাবি করেছিলেন যে নির্বাচনটা আর দ্বিমেরু নেই। এই যে খালি বাইনারি বলা হচ্ছে শুধু বিজেপি তৃণমূল, ব্যাপারটা সেরকম না। নির্বাচনটা এখন বহুমুখী। এখন বহুমুখী যদি যত বেশি হবে, অন্তত সংখ্যালঘুদের সামনে যদি বহুমুখী রাস্তা থাকে, তাহলে কে কোন রাস্তায় হাঁটতে শুরু করবেন সেটা তো নিশ্চিত করা যায় না। সেই জন্যেই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তাগিদ? অপেক্ষা করুন, দ্বিমেরু যে রাজনীতি তার ভিতটাকে আমরা নড়বড়ে করে দিয়েছি,
তপাস করে পড়বে। শুধু জিরো বলে অবজ্ঞা করার যে রাজনীতি আপনারা চালিয়ে যাচ্ছেন, চালিয়ে যান। যে এরা তো শুধু জিরো, কংগ্রেস জিরো, বামেরা জিরো, জিরো থেকে তো কিছু বেরোয় না। কিন্তু রাজনীতিতে তা না, রাজনীতিতে ভিন্ন গতিতে তা পূরণ হয়। তা মালুম পাবেন আপনারা লোকসভা নির্বাচন উত্তর 4 জুন যখন গণনা কার্য শেষ হবে।